ওয়েলকাম টু সায়েন্স দাদা। ক্লাস 12-এর সেমিস্টার 4-এর কেমিস্ট্রির একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তরসহ আলোচনা করব। এই পরীক্ষায় ফুল মার্কস থাকবে 35, তার জন্য সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। দেখো সেকশন এতে তোমাদের 5টা 2 মার্কের প্রশ্ন থাকবে 10 নাম্বার, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্নের কিন্তু অথবা রয়েছে, অবশ্যই প্রশ্নগুলো দেখো। এই প্রশ্নের প্রত্যেকটা, এই সেটের প্রত্যেকটা প্রশ্নই তোমাদের এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেই জন্য মন দিয়ে প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও। ওকে, এরপর দেখো সেকশন বিতে থাকবে হচ্ছে তোমাদের 3 মার্কের 5টা প্রশ্ন, 3 5 15 নাম্বার। এখানেও প্রত্যেকটা প্রশ্নের অথবা থাকবে, ঠিক আছে। সেকশন এ তাহলে স্টার্ট করছি। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 5টা প্রশ্ন, 2 মার্কের 10 নাম্বার। ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে 1.4 গ্রাম n⁻³ বা n3 আয়নের মোট আধান কত, সেটা আমাদের বের করতে হবে। তো এই কোশ্চেনের ক্ষেত্রে প্রথমত আমাদের 1.4 গ্রাম Na3 দিয়েছে, তাই তো Na3- দিয়েছে। তো এটার ক্ষেত্রে দেখো 1.4 গ্রাম রয়েছে, তাহলে 1.4 ডিভাইডেড বাই নাইট্রোজেন, তো নাইট্রোজেনের ক্ষেত্রে 14 হয়, তাহলে 1.4 ডিভাইডেড বাই 14 করতে হবে, তাহলে আমাদের কত আসবে 0.1 মোল আধান। এটা এলো। এবার প্রতিটি আয়নে কিন্তু 3টা ইলেকট্রনের সমান আধান থাকে, তাহলে মোট আধান কী হবে 0.1, যেটা আমাদের বেরোলো মূল আধানটা, ইন্টু 3 গুণ, মনে রাখবে যে ফ্যারাড 1 ফ্যারাড সমান কত হয় 96,500, তাহলে হচ্ছে 96,500 দিয়ে কিন্তু গুণ করে দিতে হবে। তাহলে এই 3টা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কিন্তু 28950 কুলম আসবে, ঠিক আছে। এই অঙ্কটা ভালোই ইজি আর কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এরপরে নেক্সট কি বলেছে যে আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা দাও। কোষ ধ্রুবকের সঙ্গে আপেক্ষিক পরিবাহিতার সম্পর্কটা আমাদের লিখতে হবে। আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে কোনো একটা পরিবাহীর, মনে রাখবে সব কিছু কিন্তু একক, অর্থাৎ ইউনিট এককে হবে। একক দৈর্ঘ্য নিতে হবে, একক লেন্থ, ইউনিট লেন্থ, তারপর হচ্ছে একক প্রচ্ছচ্ছেদ ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মানটাও কিন্তু একক হতে হবে। একক প্রচ্ছচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট অংশে পরিবাহিতাকে আমরা কি বলবো, তার আপেক্ষিক পরিবাহিতা বলবো। আর সম্পর্ক কি, এক্ষেত্রে এটা হচ্ছে কাপ্পা, কাপ্পা ইকুয়ালস টু জি ইন্টু আই বাই এ হয়। কী হবে বলো তো, কাপ্পা ইকুয়ালস টু জি ইন্টু, এটা হচ্ছে এল, আই তো না, এটা হচ্ছে এল, কারণ লেন্থ তো, তাহলে এল বাই এ হবে। এটা হচ্ছে আমাদের আপেক্ষিক পরিবাহিতা। আর হচ্ছে কি বলছে কোশ্চেনে, কোষ ধ্রুবক, তাই তো। কোষ ধ্রুবক আর আপেক্ষিক পরিবাহিতার মধ্যে কিন্তু সম্পর্ক। এরপরে বি নাম্বার, একটি বিক্রিয়ার সামগ্রিক ক্রম গণনা করো যার বিক্রিয়া হার সমীকরণ হচ্ছে, বিক্রিয়া হার এক্ষেত্রে দেখো কে a⁻½ b⁻3/2, আর বিক্রিয়া হার বিতে রয়েছে যে কে a⁻3/2 বি ইনভার্স। তো এক্ষেত্রে আমাদের এই যেটা রয়েছে সেটা বিক্রিয়া হার কী হবে বলো তো, জাস্ট পাওয়ারগুলো, বিক্রিয়ার ক্রম নির্ণয় করা খুব 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 সহজ। কি করতে হবে, খালি পাওয়ারগুলোকে যোগ করে দিতে হবে। ধরো x⁻2 রয়েছে, y⁻3 রয়েছে, তাহলে এক্ষেত্রে আমাদের বিক্রিয়ার ক্রমটা 2 + 3, জাস্ট ক্যালকুলেশন করে দাও, অর্থাৎ 5 হবে। তো এক্ষেত্রে দেখো হাফ রয়েছে আর এক্ষেত্রে 3/2 রয়েছে, তাই না। তাহলে হাফ আর 3/2, জাস্ট এটাকে হচ্ছে এবার যোগ করে দাও, তাহলে 1/2 যোগ 3/2, এটাকে ক্যালকুলেশন করলে আমাদের 2 আর উপরে 4, তাহলে 2 2 কেটে গেলে 2 দুগুণে 4 হয়, তাহলে আমাদের বিক্রিয়ার ক্রমটা কী হবে 2, অর্থাৎ দ্বিতীয় ক্রম, তাই না। এবারে পরেরটাতে তুমি লক্ষ্য করো, পরেরটাতে 3/2 -1 রয়েছে, তাহলে 3/2 -1 কেন প্লাস করতাম যদি মাইনাস না থাকতো। এবার এখানে তো মাইনাস রয়েছে, তাহলে এটা আমাদের কি হবে, মাইনাস হবে। তাহলে এক্ষেত্রে 3 - 2 / 2, তাহলে কিন্তু আমাদের এক্ষেত্রে হাফ আসছে। হাফ মানে কি, বিক্রিয়াটা অধক্রম, তাই তো, অর্থাৎ আর্ধেক বিক্রিয়া। তাহলে হয়ে গেল। তো বিক্রিয়ার ক্রম যদি আসে তাহলে অবশ্যই কিন্তু করে দিতে পারবে, খুবই সোজা নিয়ম। আর হ্যাঁ, পরীক্ষায় কিন্তু বিক্রিয়ার ক্রম দেয়, আর অনেক সময় দেয় বিক্রিয়ার ক্রম আর আণবিকতার মধ্যে পার্থক্য লেখো। এই কোশ্চেনটাও তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে অথবাতে রয়েছে যে এ স্মল এ ক্যাপিটাল এ প্লাস স্মল বি ক্যাপিটাল বি প্লাস স্মল সি ক্যাপিটাল সি, এখান থেকে অ্যারো স্মল ই ক্যাপিটাল ই প্লাস স্মল এফ ক্যাপিটাল এফ। রাসায়নিক বিক্রিয়াটির বিক্রিয়া হারের সমীকরণটি নিম্নলিখিতভাবে প্রকাশ করা হয়। বিক্রিয়া হারটা কি, কে a⁴α b⁴β c⁴γ। তাহলে বিক্রিয়ার সামগ্রিক ক্রম আর আণবিকতা আমাদের নির্ণয় করতে হবে। দেখো এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, 2017-তে এসেছিল। আমি বললাম না বিক্রিয়ার ক্রম আণবিকতা দেয় তোমাদের। সামগ্রিক ক্রম যদি বলি তাহলে দেখো এই ক্ষেত্রে a⁴α b⁴β আর হচ্ছে c⁴γ রয়েছে, তাই তো, অর্থাৎ উপরে কিন্তু এটা রয়েছে। তাহলে আমাদের যদি আমরা ক্রম বের করি তাহলে আমি কি বলেছিলাম, পাওয়ারগুলোকে যোগ করে দিতে হবে। তাহলে এক্ষেত্রে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটাই তো হবে, তাই তো। আর আণবিকতা মানে মনে রাখবে যে এক্ষেত্রে হবে a প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে আণবিকতা। ওকে,
এরপরে সি নাম্বারটা দেখো, কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে যুক্ত দুটি ভিন্ন প্রকারের একযোজী লিগ্যান্ড সমন্বিত চতুস্থলিকীয় জটিল যৌগে জ্যামিতিক সমবেতা সম্ভব নয় কেন, সে কারণটা আমাদের লিখতে হবে। চতুস্থলকীয় জটিল যৌগগুলো জ্যামিতিক সমবেতা প্রদর্শন করবে না। কারণটা কি বলতো? কারণ হচ্ছে কেন্দ্রীয় যে ধাতব পরমাণু রয়েছে তাদের সঙ্গে যুক্ত একযোজী লিগ্যান্ডগুলোর পরস্পরের সাপেক্ষে আপেক্ষিক অবস্থান কিন্তু একই হয়, সেজন্যই হবে না। অথবা তো বলেছে Mn Br⁴ আয়নের স্পিন অনলি, চুম্বক ভ্রামকের মান 5.9 বোর ম্যাগনেটন, Bm বলতে বোর ম্যাগনেটন। ঠিক আছে, জটিল আয়োটিন জ্যামিতিক আকৃতি নির্ণয় করতে হবে। দেখো যেহেতু জটিল আয়নটিতে Mn2+ আয়নের সর্বগাঙ্ক অর্থাৎ কোঅর্ডিনেশন সংখ্যা কত? 4 হয়, সেজন্য আমরা এটা বলতে পারি sp3 সংকরায়ন অর্থাৎ চতুস্থলকীয় এটা, বা এটাকে আরেকটা কথা বলা হয় সামতলিক বর্গাকার, DsP2 সংকরায়ন যদি হয়। কিন্তু যেহেতু জটিল আয়নটির চৌম্বক ভ্রামকের মান আবার কত বলে দিয়েছে কোশ্চেনে, দেখো 5.9 বোর ম্যাগনেটন, এবং এর কেন্দ্রীয় পরমাণুর কক্ষকে 5টা অযুগ্ম ইলেকট্রন বর্তমান, সেই জন্যই আমরা আয়নটির আকৃতি সামতলিক বর্গাকার না হয়ে কি বলবো? চতুস্থলকীয় বলবো। এরপরে ডি নাম্বার, ফর্মিক অ্যাসিড আর অ্যাসিটালডিহাইডের মধ্যে একটি উপযুক্ত রাসায়নিক পরীক্ষা দ্বারা পার্থক্য করো। ফর্মিক অ্যাসিডের মধ্যে যদি আমরা সম্পৃক্ত দ্রবণ NaHCO3 যোগ করি তাহলে বুদবুদ আকারে কী হবে বলতো? গ্যাস নির্গত হবে। আর অ্যাসিডাইডের ক্ষেত্রে কিন্তু কোনোরূপ পরিবর্তন লক্ষ্য করা যাবে না, তাহলে এটা একটা বিক্রিয়া হয়ে গেল। একটার ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আর অপরটার ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। ওকে, এরপরে অথবা তো বলেছে নিউক্লিয়াস সন্ধানী সংযোজন বিক্রিয়া করার ক্ষেত্রে বেঞ্জালডিহাইডের সক্রিয়তা প্রোপানল থেকে বেশি না কম হবে? তোমার উত্তরের শতপক্ষে যুক্তি দাও। দেখো, বেঞ্জালডিহাইডের উপস্থিত কার্বনিল মূলকের কার্বন পরমাণুর ইলেকট্রন আকর্ষণ ক্ষমতা প্রোপানলে উপস্থিত কার্বনিল মূলকের কার্বন পরমাণুর তুলনায় কিন্তু খুব কম। আর সংস্পন্দনের কারণেই বেঞ্জালডিহাইডের যে কার্বনিল মূলকটা রয়েছে সেটার পোলারিটি বা ধ্রুবীয়তা কী হয়ে যায় বলতো? কমে যায়, এবং সেই জন্যই নিউক্লিয়াস সন্ধানী সংযোজন বিক্রিয়া সংগঠিত করার ক্ষেত্রে বেঞ্জালডিহাইডের সক্রিয়তা প্রোপানল থেকেও কমে যায়, মানে কম হয়। এরপরে ই নাম্বার প্রশ্নটা, উভয়ই D4 ইলেকট্রন বিন্যাসযুক্ত হওয়া সত্ত্বেও Cr2+ বিজারক দ্রব্য এবং Mn3+ জারক দ্রব্য কেন? দেখো, এই সেটের প্রত্যেকটা প্রশ্নই তোমাদের এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, তো অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে পড়বে। ওকে, আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এরপরে অনেক সেট কিন্তু আসতে চলেছে। আর হ্যাঁ, বোম বাস্টিং যেটা তোমরা সবাই ওয়েট করে থাকো, ব্রহ্মাস্ত্র কোশ্চেন সিরিজ, সেটাও কিন্তু চলে আসবে অনেক তাড়াতাড়ি। তো অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দাও। দেখো, Copper2+ এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস D4 থেকে D3-তে পরিবর্তিত হয়, এবং D3 ইলেকট্রন বিন্যাসে কী হয়? T2G স্তরটা হাফ ফিল থাকে, অর্থাৎ অর্ধপূর্ণ অবস্থায় থাকে। এবার আমরা যদি অপরপক্ষে ভাবি, Mn3+ থেকে Mn2+ পরিবর্তনের ফলে অর্ধপূর্ণ D5 বিন্যাস কিন্তু পাওয়া যায়, আর যার অতিরিক্ত স্থায়িত্ব রয়েছে, অর্থাৎ D5 এর ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত স্থায়িত্ব থাকবে। এরপর দেখো, অথবা বলেছে যে Cu+ আয়নটি চৌম্বকীয় চরিত্র কি? এটা দেখো ইম্পর্টেন্ট, এটা WBCS 2015-তে এসেছিল। Copper+ আয়নের ইলেকট্রন বিন্যাস কী হয়? আর্গন 3D10। যেহেতু 3D উপকক্ষকটি সম্পূর্ণ ভর্তি এবং কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, সেজন্য এটাকে আমরা কি বলতে পারবো? ডায়াম্যাগনেটিক বা তিরস্চম্বকীয় প্রকৃতির হবে। এরপর দেখো সেকশন বি, যেটা নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, 5টা প্রশ্ন, 3 মার্কের, 15 নাম্বার। কোরলাসের সূত্র বিবৃত করো, কোরলাসের সূত্রের প্রয়োগ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কোরলাসের সূত্র হচ্ছে অসীম লঘুতায় তড়িৎ বিশ্লেষের কোনো একটা তড়িৎ বিশ্লেষের মোলার যে পরিবাহিতা, ওই তড়িৎ বিশ্লেষ্য থেকে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়ন সমূহের অসীম লঘুতার মোলার আণবিক পরিবাহিতার সমষ্টির সাথে কিন্তু সমান হয়। প্রয়োগ কী করতে পারি? মৃদু তড়িৎ বিশ্লেষ্য, যেমন ধরো অ্যাসিটিক অ্যাসিড, যার সংকেত কী হয়? CH3COOH। জানো তো এটা অ্যাসিটিক অ্যাসিডের সংকেত, CH3COOH, তাই তো? এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তো অসীম লঘুতায় কিন্তু এর মোলার পরিবাহিতা আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা, এরপরে অথবা একটা প্রশ্ন রয়েছে অঙ্ক, 0.00102.8 মোল লিটার ইনভার্স অ্যাসিটিক অ্যাসিডের পরিবাহিতা 4.95 × 10⁻⁵ সিমেন্স সেন্টিমিটার ইনভার্স। যদি অ্যাসিটিক অ্যাসিডের λ⁻0m এর মান কত? 390.5 সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স হয়, তবে এর বিয়োজন ধ্রুবক গণনা করো। দেখো, এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কী হয় বলো তো? ল্যামডা, ক্যাপিটাল ল্যামডা এম সমান কাপ্পা বাই সি হয়,
আচ্ছা দেখো কপার মান 4.95 ইন্টু 10⁻⁵ কোশ্চেনে দেওয়া রয়েছে, ডিভাইডেড বাই সি। সি এর মান কী হবে 0.001028 মোল লিটার ইনভার্স ইন্টু 1000 সেন্টিমিটার কিউব পার লিটার হবে। আর এটাকে ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু 48.15 সিমেন্স সেন্টিমিটার কিউব মোল ইনভার্স বেরিয়ে যাবে। এবার আমাদের কী বের করতে বলেছে যে বিয়োজন ধ্রুবক, তাই তো এই ক্ষেত্রে অবশ্যই একটা আলফার মানটা লাগবেই। তাহলে আলফা সমান সমান মনে রাখবে যে ল্যামডা সাফিক্স এম ডিভাইডেড বাই ল্যামডা নট এম হয়। বাস মানগুলো বসাও, দেখবে মান আসবে 0.1233। এবার কাপ্পা সমান সমান কী হয় সি আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, এটা হচ্ছে বিয়োজন ধ্রুবকের ফর্মুলা, তাই না? এবার এটাকে ক্যালকুলেশন করলে আমাদের দেখো অ্যান্সার চলে আসবে 1.78 ইন্টু 10⁻⁵ মোল লিটার ইনভার্স। এরপরে বিয়ের 1 নম্বর, এনবি এবং টিএ এর যৌগগুলির মধ্যে রাসায়নিক সাদৃশ্যের কারণ ব্যাখ্যা করতে হবে। এটাও ইম্পর্টেন্ট, 2016-তে এসেছিল। দেখো নিওভিয়াম, এনবি বলতে নিওভিয়াম আর হচ্ছে ট্যান্টালাম টিএ, যথাক্রমে 4D আর 5D, অর্থাৎ এনবি হচ্ছে 4D সারির মৌল আর ট্যান্টালাম হচ্ছে 5D সারির মৌল। ল্যান্থানাইট সংকোচনের প্রভাবে 5D সারির মৌলগুলির আকার কী হয় প্রত্যাশার তুলনায় ছোট হয়ে যায়, মানে যতটা আশা করা যায় তার থেকেও ছোট হয়ে যায়। ফলে এনবি অর্থাৎ নিওভিয়াম আর হচ্ছে ট্যান্টালাম এর পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধ প্রায় কী হয়ে যায় ইকুয়াল হয়ে যায়, আর তাদের আকার এবং ইলেকট্রন বিন্যাসও একই ধরনের হওয়ার জন্য এদের রাসায়নিক ধর্মাবলী আর যৌগগুলোর মধ্যে গভীর সাদৃশ্য লক্ষ্য করা যায়। এরপর দেখো Na2FeO4 এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা লেখো। ফেরাসের পারমাণবিক সংখ্যা 26 কোশ্চেনে দিয়ে দিচ্ছে, এটাও ইম্পর্টেন্ট, 2016-তে এসেছিল। এখানে আয়রনের জারণ সংখ্যা প্রথমত আমরা ধরে নিলাম যে ফেরাসের এক্স ধরলাম। তাহলে এবার এখানে দেখো যৌগটা আমাদের কি বলেছে Na2FeO4 রয়েছে, তাই তো N2, তো এক্ষেত্রে 2 মানে দুটা যেহেতু সোডিয়াম রয়েছে তাহলে সোডিয়ামের জন্য 2 ইনটু, এবার সোডিয়ামের জারণ সংখ্যা মনে রাখবে +1 হয়, এক্ষেত্রে +1 হবে যোগ এক্স, কারণ ফেরাসের ক্ষেত্রে মানটা আমরা এক্স ধরেছি, এক্স ধরলাম। এবার কয়টা অক্সিজেন রয়েছে 4টা অক্সিজেন রয়েছে, সেই জন্য 4 ইন্টু, এবার অক্সিজেনের জারণ সংখ্যা কত হয় -2, তাহলে -2 দিয়ে গুণ করে দাও আর সমান সমান অবশ্যই 0 লিখতে হবে। এবার দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2 প্লাস কী হবে এক্স, 4 দুগুণে 8 হয় -8 সমান সমান 0, তাহলে এক্সের মান আমাদের কিন্তু +6 হচ্ছে, তাই তো জারণ সংখ্যা বের করা খুব সোজা আর পরীক্ষাও কিন্তু দেয়, তো অবশ্যই লিখবে। এবার দেখো আণবিক অবস্থায় Fe6+ এর ইলেকট্রন বিন্যাস কী হয় আর্গন 3d2। এবার যেহেতু ফেরাসের বিন্যাসে আর্গন 3d6 4s2 হয়, তাহলে এখানে 3d কক্ষকে মাত্র কটা ইলেকট্রন থাকছে 2টা ইলেকট্রন, আর হুন্ডের নিয়ম অনুযায়ী তারা কী হবে অযুগ্ম অবস্থায় থাকবে, তাহলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা এক্ষেত্রে আমাদের কত হবে +2 হবে। এরপর অথবা প্রশ্ন ল্যান্থানাইট সংকোচন কি, এর কারণ লিখো। ল্যান্থানাইট সংকোচন হচ্ছে ল্যান্থানয়েড সারিতে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কী হয় ল্যান্থানাম আর লুটেশিয়াম La আর Lu প্রজন্ত মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ আর আয়নীয় ব্যাসার্ধের একটা ধারাবাহিক হ্রাস ঘটে যায়, তাকে আমরা বলবো ল্যান্থানাইট সংকোচন। এর কারণটা কি, ল্যান্থানাইট মৌলগুলির আগত ইলেকট্রনগুলি অভ্যন্তরীণ 4f কক্ষকে প্রবেশ করে, সেই জন্য এটা হয়। আর f অরবিটালগুলোর আকার বিস্তৃত হওয়ায় এদের যে আড়ালকারী যেটাকে বলা হয় সেলডিং ইফেক্ট, সেটা সেলডিং ইফেক্টের মানটাও কিন্তু খুব কম হয়। ফলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কী হয় নিউক্লিয়াসে যে পজিটিভ আয়ন আছে অর্থাৎ ধনাত্মক আধান মানে পজিটিভ চার্জ সেটার পরিমাণটাও বেড়ে যায়, যা বহিস্থ কক্ষের ইলেকট্রনের ওপর আকর্ষণটাকে বাড়িয়ে তোলে। সেজন্যই সেলডেন ইফেক্ট বা দুর্বল আড়ালকারী প্রভাবের কারণেই আমরা পরমাণুটা সংকুচিত হয়ে যায়। এরপরে সি নাম্বার CuNH3 2+ আয়নটা রঙিন, কিন্তু CnCN4 3- আয়নটা বর্ণহীন কেন ব্যাখ্যা করো। এরকম ব্যাখ্যামূলক প্রশ্ন কিন্তু প্রচুর দেওয়ার চান্স রয়েছে, অবশ্যই কিন্তু ভালো করে দেখবে, ঠিক আছে। এটা 2017-তে এসেছিল। এটি ধাতব আয়নের ইলেকট্রন বিন্যাসের ওপর নির্ভর করবে। দেখো CuNH3 2 এখানে আমরা তামা অর্থাৎ কপার 2+ হিসেবে থাকছে, আর এর ইলেকট্রন বিন্যাস আর্গন 3d9 হবে। যেহেতু 3d কক্ষকটি অসম্পূর্ণ এবং এতে একটা অযুগ্ম ইলেকট্রন আছে, সেই জন্য এটা DD স্থানান্তর অর্থাৎ যেটাকে আমরা বলি DD ট্রানজিশন, সেই DD ট্রানজিশন কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যাবে অর্থাৎ ঘটবে। আর দৃশ্যমান আলো থেকে শক্তি শোষণ করার ফলে এই আয়নটা নীল বর্ণ দেখাবে। কোনো একটা আয়ন কালার দেখানোর জন্য অবশ্যই কিন্তু তাকে DD ট্রানজিশন করতে হবে। যদি DD ট্রানজিশন ঘটে তাহলে কিন্তু সেটা কী হবে দৃশ্যমান আলো থেকে শক্তি থেকে শোষণ করে নেবে এবং তার ফলে তাকে কী করা হবে হলো তো কালার যুক্ত দেখানো হবে, মানে দেখাবে আর কি। CuCN4 3- এখানে তামা কপার প্লাস হিসেবে থাকছে আর এর ইলেকট্রন বিন্যাস আর্গন 3d10। এবার এখানে লক্ষ্য করো 3d কক্ষকটা হচ্ছে ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, তাই না, অর্থাৎ ফুল ফিল রয়েছে।
তো কোনো ফাঁকা ডি কক্ষক বা অযুগ্ম ইলেকট্রন না থাকার জন্য এই ক্ষেত্রে কিন্তু ডিডি ট্রানজিশন হবে না, সম্ভব নয়। সেজন্য এটা কি বর্ণ দেখাবে? একদম দেখাবে না। তাহলে এটা হয়ে যাবে কালারলেস অর্থাৎ বর্ণহীন। অথবা তো বলেছে CONH3(5SO4Br) এবং CONH3(5Br)SO4 জটিল যৌগ দুটি কীরূপ সমবায়তা প্রদর্শন করে, যৌগ দুটির মধ্যে কিভাবে পার্থক্য নিরূপণ করবে। এটা দেখো 2019 এসেছিল। তো এক্ষেত্রে সমবায়তার ধরন, এই যৌগ দুটি কি দেখাবে বলতো? আয়নায়ন সমবায়তা, আয়নাইজেশন আইসোমারিজম প্রদর্শন করবে। কারণ হচ্ছে এদের আণবিক সংকেত এক হলে পরেও জলীয় দ্রবণে এরা কিন্তু ভিন্ন ভিন্ন আয়ন উৎপন্ন করে। আর জলীয় দ্রবণে বিকারক যদি আমরা যোগ করি তাহলে এদের শনাক্ত করা যাবে। যেমন CONH3(5SO4Br) এর জন্য এর জলীয় দ্রবণে যদি আমরা সিলভার নাইট্রেট যেটা সংকেত AgNO3 যদি যোগ করি তাহলে ব্রোমিন মাইনাস আয়নের উপস্থিতির কারণে এটাকে হলুদ রঙের অধক্ষেপ পড়বে, যেটা AgBr অর্থাৎ সিলভার ব্রোমাইডের অধক্ষেপ পড়বে। কিন্তু বেরিয়াম ক্লোরাইড যোগ করলেও কিন্তু কোনো অধক্ষেপ পড়বে না। এবার CONH3(5Br)SO4 এর জন্য যদি এর জলীয় দ্রবণে আমরা বেরিয়াম ক্লোরাইড BaCl2 যোগ করি তাহলে SO4 2- আয়নের উপস্থিতির কারণে এটা সাদা রঙের অধক্ষেপ অর্থাৎ BaSO4 কিন্তু পড়বে। কিন্তু সিলভার নাইট্রেট যদি যোগ করি তাহলে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে না। এরপরে ডি এর 1 নাম্বার, একটা প্রথম ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবকের মান হচ্ছে কে এর মান কত দেওয়া হয়েছে? 5.5 × 10⁻14 সিমেন্স ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে বিক্রিয়াটার অর্ধায়ু আমাদের নির্ণয় করতে হবে। দেখো অর্ধায়ুর যে ফর্মুলা সেটা কি হয়? প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু T½ = 0.693 ডিভাইডেড বাই কে হয়, তাই তো? এই ফর্মুলাটা মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা অর্ধায়ুর হাফ লাইফ বের করার। তো অবশ্যই কিন্তু এই সংক্রান্ত অঙ্ক প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো কোশ্চেনে কে এর মানটা দেওয়া রয়েছে 5.5 × 10⁻14 সেকেন্ড ইনভার্স। তাহলে জাস্ট ক্যালকুলেশন করো 1.26 × 10⁻13 সেকেন্ড বেরোবে। বাস হয়ে গেল, খুবই সোজা অঙ্ক আর অবশ্যই কিন্তু এক্সামে দেয়, তো ভালো করে প্র্যাকটিস করবে। প্রদত্ত হার ধ্রুবকের একক থেকে বিক্রিয়ার ক্রম নির্ণয় করো। লিটার মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স 2023 এসেছিল, ঠিক আছে? দেওয়া আছে যে এককের মানটা কত? লিটার মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স। এবার আমরা জানি কোনো n-তম ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবকের সাধারণ একক কী হয় বলো তো? মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 - n হয়। তাহলে টু দি পাওয়ারে কী লিখবে? 1 - n আর হচ্ছে সেকেন্ড ইনভার্স হবে। এবার দুটাকে জাস্ট কম্পেয়ার করো। তাহলে 1 - n সমান এখানে কি আসবে? -1। তাহলে n এর মান মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2 হয়ে যাবে। অর্থাৎ n এর মান কিন্তু আমাদের 2 বেরিয়ে যাবে। অথবা তো বলেছে শূন্যক্রম বিক্রিয়া বলতে কী বোঝায়? এইরূপ বিক্রিয়ার একটি বিক্রিয়ার উদাহরণ দাও। যে রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের উপর একদমই নির্ভর করবে না, বিক্রিয়ার গাঢ়ত্বের উপর নির্ভর করছে না, অর্থাৎ বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের শূন্য ঘাতের সাথে কি হচ্ছে? ইকুয়াল অর্থাৎ সমানুপাতিক, তাকে আমরা বলবো শূন্যক্রম বিক্রিয়া। যেমন ধরো সূর্যালোকের উপস্থিতিতে হাইড্রোজেন আর ক্লোরিনের সংযোগে কী গ্যাস তৈরি হয়? HCl গ্যাস তৈরি হয়। বিক্রিয়া দিতে বলেছে, অবশ্যই বিক্রিয়া দেবে। H2 ব্র্যাকেটে গ্যাস প্লাস Cl2 গ্যাস, তো এক্ষেত্রে 2 আমাদের HgCl তৈরি হলো। তাহলে এই বিক্রিয়ার হারটা R = কে? H2⁴ Cl2⁴ সমান আমাদের কে আসবে। এরপর দেখো ই নাম্বারে রূপান্তর করো। নাইট্রোবেনজিন থেকে প্যারাসিটামল, মোস্ট ইম্পর্টেন্ট রূপান্তর ট্রান্সফরমেশন, অবশ্যই কিন্তু ভালো করে দেখবে, ওকে, আর প্র্যাকটিস করবে। দেখো প্রথমত নাইট্রোবেনজিনের সংকেত তো জানোই, কি হয়? বেনজিন রিং, উপরে NO2 হয়। NO2 বলতে নাইট্রোবেনজিন। এবার এই নাইট্রোবেনজিনের মধ্যে যখন তুমি জিঙ্ক চূর্ণ / অ্যামোনিয়াম ক্লোরাইড 50% ইথানল আর হিট দিবে, অর্থাৎ গরম তাপ দেবে, তখন কি তৈরি হবে বলো তো? ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন, অর্থাৎ বেনজিন রিং উপরে NHOH, এটার নাম কি? ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন। এবার এই ফিনাইল হাইড্রক্সিল অ্যামিনকে যখন তুমি লঘু HCl আর হিট তখন এক্ষেত্রে কিন্তু পুনর্বিন্যাস ঘটবে, অর্থাৎ এক্ষেত্রে প্যারা অ্যামিনোফেনল তৈরি হবে। বেনজিন রিং উপরে NH2 আর হচ্ছে নিচে অর্থ পজিশনে OH অ্যাড হয়ে যাবে। এবার এখান থেকে যখন তুমি CH3CO2 অর্থাৎ অ্যাসিটাইল, এই ক্ষেত্রে যদি CH3CO2 দাও তাহলে এক্ষেত্রে অ্যাসিটাইলেশন ঘটবে এবং অ্যাসিটাইলেশনের ফলেই আমাদের প্যারাসিটামল বা N-অ্যাসিটাইল অ্যামিনোফেনল তৈরি হয়ে যাবে। মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রান্সফরমেশন অবশ্যই কিন্তু দিতে পারে, তো অবশ্যই কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, ওকে। এরপরে দেখো অথবার প্রশ্ন, একটি জৈব যৌগ Ac3H8O 573 কেলভিন তাপমাত্রায় উত্তপ্ত কপার চূর্ণের সাথে বিক্রিয়ায় বি যৌগটি দেয়। তাহলে বি ফেলিং দ্রবণকে বিজারিত করে না, কিন্তু I2NaOH এর সাথে
বিক্রিয়ার হলুদ অধক্ষেপ সি দিচ্ছে, তাহলে এ বি সি এর গঠন সংকেত আর আয়ুপায়িক নাম আমাদের লিখতে হবে। 2019 এসেছিল। তো এক্ষেত্রে দেখো এ যেটা রয়েছে এর মানটা কিন্তু প্রোপান 2 অল হবে, অর্থাৎ CH3 বন্ড CH নিচে OH পাশে CH3, এটা হচ্ছে প্রোপান 2 অল হবে। আর বি তৈরি হবে প্রোপান 2 ওন, CH3 বন্ড সি নিচে ডাবল বন্ড ও পাশে CH3, আর সি হবে হচ্ছে ট্রাই আয়োডো মিথেন, অর্থাৎ CHI3 উৎপন্ন হবে। এবার দেখো 3 নাম্বার নিচের প্রশ্নগুলি উত্তর দাও। দুটো প্রশ্ন করতে হবে তোমাদের 5 মার্কের 10 নাম্বার। প্ল্যাটিনাম ধাতুর তলে অ্যামোনিয়া গ্যাসের বিয়োজন, দেখো 2 অণু অ্যামোনিয়া NH3 ব্র্যাকেটে গ্যাস পিটি। এবার এখান থেকে N2 ব্র্যাকেটে গ্যাস প্লাস 3H2 ব্র্যাকেটে গ্যাস, একটি শূন্য ক্রমের বিক্রিয়াটির হার ধ্রুবকের মান কি এর মানও দেওয়া আছে। তাহলে N2 আর H2 এর উৎপত্তির হার আমাদের বের করতে হবে। অনেক ইম্পর্টেন্ট, 2024 এসেছিল আর এরকম প্রশ্ন কিন্তু দেয়। দেখো প্রথমত আমাদের বিক্রিয়াটাকে লিখে নিতে হবে। এবার বিক্রিয়াটা লিখে নেওয়ার পর ফার্স্ট যেটা কাজ হবে আমাদের এটার হারটা বের করতে হবে, বিক্রিয়ার হার, রেট। এবার রেট মনে রাখবে, কোনো একটা বিক্রিয়া যদি দেওয়া থাকে তো এটা বিক্রিয়ার হচ্ছে বাদিক আর ডান দিক মনে রাখো, তাহলে বাদিকের পার্টটা সবসময় মনে রাখবে নেগেটিভ হবে। আর ধরো এ আর হচ্ছে ক্যাপিটাল এ রয়েছে, তাহলে এটার ক্ষেত্রে কী হবে যে -1/a হয়ে যাবে আর ডি এ ডিটি হবে। এটা তো তোমরা জানোই তাই না, ডি এ ডিটি হবে। তাহলে এক্ষেত্রে দেখো কী রয়েছে, 2 রয়েছে, তাহলে ফর্মুলা অনুসারে মাইনাস আসবে আর এখানে হয়ে যাবে হাফ, তাহলে লিখে হবে DNH3 আর নিচে কি হবে DT, তাই তো ডিটি হবে, ডিটি লিখলে হয়ে যাবে। তাহলে এটা কিন্তু হলো, দেখো -12 DNH3 DT ইকুয়ালস টু, এবার অ্যারোর এদিকে অর্থাৎ ডান দিকের জিনিসগুলো সবসময় পজিটিভ হবে। তো দেখো N2-র সাথে তো কিছু নেই, 1 রয়েছে, তাহলে DN2 DT সমান সমান এখানে 3 রয়েছে, তাহলে এটা 1/3 হয়ে যাবে DH2 DT। বাস হয়ে গেলো। এবার কে এর মান দেখো কোশ্চেনে দেওয়া রয়েছে। এবার DN2 DT সমান সমান আমরা লিখতে পারি যে 2.5 × 10⁻⁻4 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এবার -1/3 DH2 DT ইকুয়ালস টু রেট, তাহলে DH2 DT যদি আমরা বের করি তাহলে 3 গুণ রেটের কোশ্চেনে দেওয়া আছে, তাহলে আমাদের কিন্তু 7.5 × 10⁻⁻4 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স আসবে। তাহলে নাইট্রোজেনের উৎপত্তির হার আমরা কত পেলাম, 2.5 × 10⁻⁻4 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, আর হাইড্রোজেনের উৎপত্তির হার পেলাম কত, 7.5 × 10⁻⁻4 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এরপর দেখো প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভর করে কি, 2013-তে এসেছিল। তো অ্যান্সার হবে না। প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু অর্থাৎ T1/2 বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না। প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ফর্মুলা কি জানি, T1/2 = 0.693 / K, আর এই সমীকরণে গাঢ়ত্বের কোনো পদ নেই, তাই অর্ধায়ু সর্বদা কি হবে, ফিক্স থাকছে অর্থাৎ স্থির থাকছে ক্ষেত্রে। অথবা প্রশ্ন, একটা রাসায়নিক বিক্রিয়ার উষ্ণতা 293 কেলভিন থেকে 313 কেলভিন বৃদ্ধি করলে বিক্রিয়ার হার 4 গুণ বৃদ্ধি পায়। তাহলে বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তি গণনা করতে হবে, আর ধরে নাও যে সক্রিয়করণ শক্তির মান উষ্ণতার সঙ্গে কিন্তু পরিবর্তিত হয় না। তো আর এর মান কত, 8.314 জুল কে ইনভার্স মোল ইনভার্স, 2023 এসেছিল। দেখো কোশ্চেনে T1 এর মান 293 কেলভিন দিয়ে দিয়েছে, T2 এর মানও দিয়ে দিয়েছে। এবার দেখো বিক্রিয়ার হার দ্বিগুণ মানে K2/K1 এর মান কিন্তু 4 হবে, আর আর এর মান হচ্ছে 8.314 জুল কে ইনভার্স মোল ইনভার্স। এবার আরহেনিয়াসের সমীকরণ অনুযায়ী আমরা ফর্মুলা কি জানি যে log K2/K1, ফর্মুলাটা কী হয় বলো তো, EA/2.303 আর T2 - T1 ডিভাইডেড বাই হয় T1 T2। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা আরহেনিয়াসের, অঙ্ক অবশ্যই কিন্তু দিতে পারে, ভালো করে প্র্যাকটিস করবে, বুঝলে। আচ্ছা দেখো EA/2.303 আর এদিকে হচ্ছে T2 - T1 ডিভাইডেড T1 T2। এবার দেখো মানগুলো তো তুমি জানোই, বাস এর মান আমাদের বের করতে হবে আর বাকি মানগুলো বসিয়ে দাও। দেখো K2/K1 এর মান আমরা উপরে কত পেলাম, 4, তাহলে জাস্ট লগ 4 লিখে দাও সমান সমান EA/, এবার দেখো 2.303 তো ফর্মুলাতেই থাকবে ইন্টু আর, তো আর এর মানটা মনে রাখবে 8.314 হবে। এবার T2 এর মান কত, 313, মাইনাস হচ্ছে 293 ডিভাইডেড বাই 313 গুণ 293। দেখো ক্যালকুলেশন করলে আমাদের অ্যাপ্রক্সিমেট মান কত আসছে, 52853.5 জুল পার মোল। এই অঙ্কটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, বুঝলে। আর এরকম রিলেটেড, এটা তো আমি একটা প্যাটার্ন দিলাম, তো আরও এরকম অনেক তোমরা বইয়ে অনেক অঙ্ক পেয়ে যাবে, তো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। এনাকে যে দেখছো না, এনাকে কখনো ভুলবে না, বুঝলে। এনার প্ল্যানিং এবং আইডিয়া, এই যে টোটাল আমাদের কোয়েশ্চেন সেট আর আমাদের টিম ওয়ার্ক, এনার আইডিয়া, এনার প্ল্যানিং এবং আমাদের টিম ওয়ার্কের ফলে কিন্তু আমরা তোমাদের জন্য এত সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করতে পারছি। তো অবশ্যই এনাকে
মানে কখনো আর কি ভুলবে না, বুঝলে তো। তোমাদের যে এক্সাম দেখো, সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু আমরা দেখবে ব্রহ্মাস্ত্র, তারপর আরও অনেক অনেক মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেট, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সিরিজ নিয়ে এসেছিলাম, টোটালটাই কিন্তু এনার জন্য। তো অবশ্যই কিন্তু, আর হ্যাঁ, এনার মধ্যে কিন্তু একটা আলাদা পজিটিভ মানে ভাইব্রেশন বা পজিটিভ একটা ফিল বলতে পারো। আর এনার সাথে যারা যারা কানেক্টেড রয়েছে না, সবার এক্সামই কিন্তু খুব ভালো হচ্ছে। ওই জন্য আমি চাইবো যে তোমাদের এক্সামও খুব ভালো হোক। ওকে, আচ্ছা চলো, এরপরে আরেকটা লাস্ট প্রশ্ন রয়েছে বি নাম্বারের। নিম্নলিখিত বিক্রিয়াগুলিতে বিক্রিয়াজাত জৈব যৌগ এ থেকে জি এর গঠন সংকেত উল্লেখ করো। দেখো CH3CO CH3, এক্ষেত্রে থেকে গাঢ় H2SO4 আর তাপ এ দেওয়া হচ্ছে। এ কী তৈরি হবে? বেঞ্জিনিং COOAG Br2 CCl4, আর দ্রাবক যদি দাও তাহলে B প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস সিলভার ব্রোমাইড তৈরি হচ্ছে। 3 নম্বরে বলেছে CH3CHO NaOH দিলে পরে C তৈরি হচ্ছে। CH3CO NH2 লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড D তৈরি হচ্ছে। ডিটা আমাদের শনাক্ত করতে হবে। তারপরে 5 নম্বরে রয়েছে বেঞ্জিনিং CH3 অর্থাৎ টলুইন, এখান থেকে CrO2Cl2E তৈরি হচ্ছে। C6H5CH3CHO প্লাস HCHO 50% NOH, তাহলে F প্লাস G। দেখো এটা 2022-এ কিন্তু এসেছিল। তো এই নাম্বারটা মনে রাখবে। বেঞ্জিনিং দেখো প্রথমত 1 নম্বর পজিশনে CH3, তারপর 3 নম্বর পজিশনে CH3, তারপর হচ্ছে 3, 4, 5 নম্বর পজিশনেও কিন্তু CH3 হবে। 2 নম্বরে হচ্ছে আমাদের ব্রোমো বেঞ্জিন তৈরি হবে। 3 নম্বরের ক্ষেত্রে CH3 নিচে বন্ড OH, পাশে বন্ড CH3CHO তৈরি হবে। ডি এর ক্ষেত্রে CH3CH2NH2, আর ই এর ক্ষেত্রে বেঞ্জিনিং CHO তৈরি হবে। 6 এর ক্ষেত্রে C6H5CH2OH তৈরি হবে। আর জি এর ক্ষেত্রে আমাদের তৈরি হবে HCOONA। ওকে, এই রিয়াকশনগুলো বা এই যে অর্গানিক কেমিস্ট্রি ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে, বুঝলে। এই যে রেজোনিং কী দিয়ে এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে, কী ফর্মেশন থেকে মানে ট্রান্সফরমেশনগুলো, তারপরে বিভিন্ন যে রাসায়নিক বিক্রিয়ার দ্বারা পার্থক্য নিরূপণ ওগুলো। আর হ্যাঁ, অবশ্যই যে যেমন ধরো রোজেনম্যান বিক্রিয়া কাকে বলে এবং বিক্রিয়ার কম্পোজিশনগুলো ভালো করে পড়বে আর প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। নিম্নোক্ত পরিবর্তনগুলো সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় বিকারকগুলি লেখো। তো আমাদের বিকারকগুলি লিখতে হবে। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, 2019-এ কিন্তু এসেছিল। দেখো বেঞ্জিনিং CH3 থেকে এ দিতে হবে, এ দেওয়ার পরে বেঞ্জাল ডিহাইড তৈরি হয়ে গেল, টলুইন থেকে বেঞ্জাল ডিহাইড। CH3CHO বি দিতে হবে, অর্থাৎ তো বিকারক দিতে হবে। তারপরে CH3COO2H5 তৈরি হয়ে গেল। বেঞ্জাল ডিহাইড থেকে বেঞ্জিনিং সি, নিচে ডাবল বন্ড ও পাশে CH, নিচে আবার OH, পাশে আবার বেঞ্জিনিং CH3COCH3, অর্থাৎ এটা অ্যাসিটোন। অ্যাসিটোন থেকে আমার মানে বিকারক দিচ্ছি, বিকারক দেওয়ার পর এই প্রোডাক্টটা তৈরি হয়ে গেল। তারপর CH3CH2COOH ই বের করতে হবে। CH3CO CH3 থেকে CH3COCH3 CH2Br, অর্থাৎ F আমাদের শনাক্ত করতে হবে। তো এক্ষেত্রে CR প্রথমত এর ক্ষেত্রে CrO2Cl2/CH2 দ্রাবক দিতে হবে। আর 2 নম্বরে কিন্তু অবশ্যই H3O+ দিতে হবে। বি এর ক্ষেত্রে AlOC2H5 হোল থ্রাইস, সি এর ক্ষেত্রে ইথানলীয় KCN আর হিট দিতে হবে। ডি এর ক্ষেত্রে BaOH হোল টুয়াইস, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিতে হবে। আর ই এর ক্ষেত্রে আমাদের লাল ফসফরাস অবলিক ব্রোমিন Br2 দিতে হবে। আর এফ এর ক্ষেত্রে আমাদের ব্রোমিন 1 মোল দিতে হবে। গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড কিন্তু দিতে হবে। তো তোমাদের কিন্তু টোটাল যে মডেল সেটটা কমপ্লিট হয়ে গেল। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দাও। আরও অনেক সেট আসতে চলেছে, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, সামনে পরীক্ষা আমি চাই যে তোমার পরীক্ষা খুব ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। ওকে, আর হ্যাঁ, খুব ভালো থেকো আর মন দিয়ে পড়ো।